নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলরামপুরের বাসিন্দা সঞ্জীব কুমার দে এর দেহ ভেসে উঠল কোচবিহারের সাগরদিঘিতে। পানিশালা ধারের হাটে মাদ্রাসায় শিক্ষকের কাছে নিগ্রহ হলেন এক ছাত্র। চলতি বছরে শিলিগুড়ি শহরের ফুসফুস ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর। আসছি বিস্তারিত খবরে। কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলরামপুরের বাসিন্দা সঞ্জীব কুমার দে এর দেহ ভেসে উঠল কোচবিহার সাগরদিঘিতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তার ভাই অমিত কুমার দেব জানান, দাদা সঞ্জীব কুমার দেব কর্মসূত্রে তিনি কোচবিহারে ভাড়া থাকতেন। কাল রাতে তার দাদা দুটোর সময় ফোন করে ফোন সুইচ অফ হওয়ায় আজ সকালে তুফানগঞ্জ থানায় মিসিং ডায়েরি করতে যায়। সেখান থেকে খবর পেয়ে ছুটে আসেন কোচবিহার শহরে সাগরদিঘিতে। অপরদিকে সাগরদিঘিতে দেহ ভেসে ওঠায় প্রথমে স্থানীয় লোকজনরা দেহ দেখতে পান। খবর যায় কোচবিহার কোতোয়ালি থানায়। পুলিশ দেহ উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রাত 2টোর সময় কি করে সাগরদিঘিতে এই ঘটনা ঘটলো তা নিয়ে যথেষ্ট সন্দিহীন পরিবারের লোকজন। সাঁতার পারতো? হ্যাঁ। সাঁতার পারতো? না, সাঁতার জানি না। কোথায় ছিল রাত্রে? জানি না কোথায় ছিল। জলপাইগুড়ি গেছিল, অবদাখামে রিটার্ন হচ্ছিল। এমনি কি কি করে দাদা আপনার? বিজনেস করে, ওর পার্সোনাল বিজনেস। হঠাৎ এই সাগরদিঘিতে দাদা দেহ পেলেন, কি জানি না, এখনো কিছু আমি কোনো সত্যতা আছে দাদার এরকম মনে হচ্ছে? এখন কিছু আমি বলতে পারছি না। কিরকম বয়স হবে? 46। কি নাম দাদা আপনার? দাদার সঞ্জীব কুমার দেব। আপনার দাদার নাম? সঞ্জীব কুমার দেব। আপনার নাম? অনিত কুমার দেব। কোথায় বাড়ি আপনার? বলরামপুর। ইসিসিএন খবর, দিনহাটা। পানিশালা ধারের হাটে মাদ্রাসায় শিক্ষকের কাছে নিগ্রহ হলেন এক ছাত্র। জানা যায় ওই ছাত্রের নাম মোক্তার ইসলাম, বয়স 13। অনেকদিন থেকেই এই ছাত্র মাদ্রাসায় থেকে পড়াশোনা করতেন। মোক্তার ইসলামের মায়ের অভিযোগ, সেখানে চুরির দায়ে তার ছেলেকে ভীষণভাবে মারধর করা হয়। এরপর বাড়ি থেকে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো রকম সদুত্তর না পাওয়ায় মাদ্রাসায় গেলে অসুস্থ অবস্থায় দেখতে পান মোক্তারকে। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় কোচবিহার কোতোয়ালি থানায়। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে। অনুষ্ঠান ছিল, মাদ্রাসা থেকে সবাই 10-12টা ছাত্রকে নিয়ে গেছে পড়ার জন্য। আমরা ওই জায়গায় যে একটা মসজিদে বিশ্রাম ওই জায়গায় ছিলাম। ওই যে দান বাক্স থেকে বলে টাকা হারাইছি। মাদ্রাসায় আসছি, মাদ্রাসায় এসে ওই জায়গা থেকে লোক ফোন করছে। ফোন করে কয় দান বাক্স থেকে টাকা হারাইছে। তারপরে আমি সবাইকে ওই জায়গায় শেষে গেছে, সবাইকে আনলো। 2টা ছাত্র আবার আমার নাম বললো, আমি নিচ্ছি বলে আমার নাম বললো। আমি নেই নাই, কিন্তু আমার নাম বললো। সব আমাকে মারছে আর জিজ্ঞাসা করছে, স্বীকার করেছে আমাকে। আমি বলতেছি না, আমি নেই নাই, এত না বলছি তাও বিশ্বাস করে না। আমাকে মাইরে স্বীকার করেছে, মারধর করা হয়েছে। সত্যি কথা বল, আমি বলছিলাম নেই নাই, আমি সত্যি কথা বলছি। আমাকে আরো বেশি করে মারতেছে। কারা মারলো? ওই জায়গায় শিক্ষক আর একটা ছাত্র। ওইখানে নাকি কোন জায়গায় দাওয়াত থেকে ছেলেকে নিয়ে গেছে, ওখানে মসজিদে দান বাক্স থেকে টাকা হারাইছে। সন্দেহের বসে আমার ছেলেকে, যে আমার ছেলেই নিছে, এইরকম অনেক মারপিট করছে। রাত্রিবেলা ছেলেকে খাবারও দেয় নাই। আমরা ফোন করি, বারবার ফোনও উঠে না। ছেলের মোবাইল নিয়ে সুইচ অফ করে রাখিয়ে দিছে শিক্ষক। আমরা তো জানি না, ছেলের মোবাইলে ফোন করি সুইচ অফ। তারপরে শিক্ষকের মোবাইলে 1000বার ফোন করছি, ফোন করে না। পরে তো আমি তো মা, আমার একটু সন্দেহ হয়ে গেছে। পরের দিনে আমরা তো রাত্রিবেলা ঘুমেছি, 10টা-11টা অবধি ফোন করছি, পরে পাই নাই। পরের দিনে আবার বলে নাকি ওই হুজুরের মানিব্যাগ থেকে টাকা হারাইছে, 600 টাকা হারাইছে। তবু ওই আমার ছেলেকে সন্দেহ করছে যে ওই নিচে নিয়ে। পরের দিনে আবার ঘরের দরজা বন্ধ করে
আমার ছেলেকে এত পিটিয়েছে, আজকে 3 দিন থেকে হাসপাতালে ভর্তি। ছেলে এখনো অসুস্থ, সুস্থ হয়নি। কালকে বুকের ব্যথায় ছেলে তো এত অসুস্থ ছিল, পরে সাথে সাথে এক্সরে করার পরে বোঝা গেল, ডাক্তার যা বললেন যে বুকে অনেক চোট আছে, আরও 1 সপ্তাহ ওষুধ খাইতে হবে। কিন্তু 1 সপ্তাহ তো আমাদের হাসপাতালে থাকা আর সম্ভব না। আজকে 3 দিন থেকে আসি, এই জন্যে আমি ছুটির কথা বলছি, ছুটি নিয়ে যাব, ওষুধ লিখে দিবেন। আমি 7 দিন বাড়িতে খাওয়ায় 7 দিন পরে আবার আউগেরে দেখাবো। 2 দিন ওইখানে থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ করেছি। প্রথমে তো অভিযোগ হয়নি, পরে এখন অভিযোগ হচ্ছে। কবে করলে? অভিযোগ করছি 15 তারিখেই। পরে অভিযোগ আমি কালকে থানায় গিয়ে জানতে পারছি, থানায় এটা কেস হয়ে গেছে। এখন দারোগার সঙ্গে কথা বলতে হবে। ইসিসিএন খবর, দিনহাটা। চলতি বছরেই শিলিগুড়ি শহরের ফুসফুস ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর। বুধবার সেই উদ্দেশ্যে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী পরিদর্শন করলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দে ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। শিলিগুড়ি পৌর নিগম এলাকার 36 এবং 37 নম্বর ওয়ার্ডের ঘোঘমালির জোড়াপানি সেতু থেকে পরিদর্শন শুরু করেন তিনি। এরপর সুভাষপল্লী ও শেষে ডাকগ্রাম এলাকায় ফুলেশ্বরী নদী পরিদর্শন করেন। সেতু থেকে নদীর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের পর মন্ত্রী জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ এই 2 নদী চলতি বছরে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বছর শেষে নদীগুলির আগের হাল ফেরানোর ব্যবস্থা করা হবে। আমাদের শ্রদ্ধেয় গৌতম দেব মহাশয় তিনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং তিনি বারংবার চিঠি লেখা, দপ্তরে যাওয়া, যাতায়াত করা, ইঞ্জিনিয়ারদের সাথে বসা, যে কোনো কাজ করতে গেলে একটা উৎসাহের দরকার, মানসিক একটা ইচ্ছের দরকার। শিলিগুড়ির মানুষের মনের কথা জানা দরকার এবং সেটা সম্পর্কে মাননীয় মেয়র গৌতম দেবের সম্যক ধারণা আছেন বলেই আপনি বলতে পারেন তিনি এবং তার নেতৃত্বাধীন যে বোর্ড, সেই শিলিগুড়ি বোর্ডের সবার আন্তরিকতার জন্য এবং অতি অবশ্যই শিলিগুড়ির মানুষের যে চাহিদা তাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মান্যতা দিয়েছেন। এবং আমি আশা করি কালকে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, আমি আশা করি যে এবছরের শেষে শিলিগুড়ির মানুষের সম্যক যে সুফল সেটা পাবে। করেছি আমরা, আমাদের একটা স্বপ্ন আছে যে জোড়াপানি ফুলেশ্বরী, পরে আমরা সাহুতে যাব, এটা পঞ্চায়েতের মধ্যে আছে। এবং জোড়াপানি কনফ্লুয়েন্সটা লাস্ট তিস্তায় যেখানে মিশছে সেই জায়গাটা ভবিষ্যতে হয়তো কোনো দিন ইরিগেশন যাবে, কিন্তু যতটা জায়গা পাবো, বিশেষ করে 34 নম্বর ওয়ার্ড, এদিকে 19-এর ভেতরে একটা জায়গা আছে, জায়গায় জায়গায় অনেক বিউটিফিকেশান আমরা করব। কিছুটা হয়তো মাননীয় মন্ত্রীকে বলবো ইরিগেশন, ওরা অবশ্য অন্য কাজ করে, কিন্তু যদি কিছু স্কোপ অফ ওয়ার্কটাকে পুরসভা করবে, আমরা ইউডিএমএকে বলবো এবং এনভায়রনমেন্টকেও বলবো, ছোট করে ফান্ড নিয়ে এসজেডিএকে বলবো, করে খুব সুন্দর করে নদীর ধারগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ইসিসিএন খবর, দিনহাটা। মোবাইলের কারণে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে। গতকাল রাতে খাগড়াবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের কলোনিতে হঠাৎ একবারের গৃহবধূ মোবাইলে গেম খেলতে খেলতে আগুন তাপাচ্ছিলেন। গৃহবধূ শিখা রায় মোবাইলে এতটাই আসক্ত ছিল যে কখন তার শাড়িতে আগুন লেগে যায় সে নিজেই জানে না। যখন পরনে থাকা পুরো শাড়িটাতে আগুন লেগে যায় তখন তিনি টের পায়। এই অবস্থায় চেঁচামেচি করলে গৃহবধূর স্বামী শ্যামল রায় এবং আশেপাশের লোক ছুটে আসে এবং ওই গৃহবধূকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা যায় গৃহবধূর হাতে এবং কোমরের থেকে নিচ দিক সম্পূর্ণ পুড়ে যায়। বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়। তবে 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলে হাসপাতাল সূত্রে জানা যায়। বর্তমানে গৃহবধূ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে সূত্রের খবর। যার আগুন লাগছে কে হয়? যা হয়। যা, কি নাম? শিখা রায়। বললাম যে কি হয়েছিল বলেন তো কালকে? কালকে ও আগুনটা পাইছে। কে কে আগুন তাপাচ্ছিল? একাই আগুনটা পাইছে, মানে আগুনটা লাগছে, লাগার পর ও আমার কাছে দৌড়ি এসে আমাকে জড়াই ধরছে। না, এরকম কোনো ব্যাপার ছিল যে আগুন তাপার সময় মোবাইল দেখতেছিল? হ্যাঁ ছিল মোবাইল। হ্যাঁ, মোবাইল দেখতেছিল, মানে কখন আগুন লাগছে টের পায়নি? না। তো এটা কি মোবাইল দেখার জন্যই তো এই ঘটনাটা ঘটছে? না না, আগুন তাপানোর
জন্য। আগুন তাপানোর জন্য তো হয়েছে, কিন্তু মোবাইলের উপরে ধ্যানটা বেশি ছিল, বই দেখতেছিল মোবাইলে। হ্যাঁ, আমি তো অতটা দেখি নাই, ঘরে দেখুন রান্না বসে। কতটা পুড়ে গেছে? না, অনেকটাই বুঝছে। তো এখন আপনারা কি ময়নাগুড়িতে নিয়ে গেছিলেন? তো কবে নিয়ে গেছেন ময়নাগুড়িতে? কালকে যখন আগুনটা লাগছে তার কিছুক্ষণ আগে নিয়ে গেছি। তারপর এখন কোথায় আছে? এখন আছে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে। ইসিসিএন খবর দিনহাটা। আগামী 22শে জানুয়ারি রামলালার মন্দিরের উদ্বোধন। আর সেই মন্দির উদ্বোধনের আগে 18 থেকে 21শে জানুয়ারি দেশের সমস্ত মন্দির পরিসর পরিষ্কার করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আহ্বানে সাড়া দিয়ে 17 তারিখ থেকে জলপাইগুড়ি শহর এবং জেলার সমস্ত মন্দির পরিষ্কার করার কর্মসূচি ঘোষণা করল জেলা বিজেপির মহিলা সদস্যরা। বুধবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করলেন জেলা বিজেপি নেত্রী দীপা বণিক অধিকারী। এদিন তিনি জানান, আমরা জেলার সমস্ত প্রসিদ্ধ মন্দির সহ পাড়ায় পাড়ায় গিয়ে ছোট ছোট মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমরা জেলার সকল মহিলাকে এই মহৎ কাজে অংশগ্রহণ করবার আহ্বান জানাই। সভানেত্রী হিসেবে এই উদ্যোগটা নিচ্ছি যে আমাদের ডিস্ট্রিক্টে যতগুলো মণ্ডল আছে, ব্লক আছে, সেখানে আমাদের মহিলা মোর্চারা আজকে 17 তারিখ থেকে 21 তারিখ অবধি যত মন্দির আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে। কারণ আমাদের 22 তারিখে সেই মন্দিরগুলোতে পুজো অর্চন করা হবে। সেখানেও আমাদের মহিলারা, প্রচুর সংখ্যক মহিলারা উদ্যোগ নিয়ে সেখানে যেহেতু মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে প্রচার করতে, যে 22 তারিখের জন্য আমাদের প্রতিটা ঘরের মায়েরা, দিদিরা সকাল 11টার থেকে 1টা অবধি যখন আমাদের রাম মন্দির উদ্বোধন হবে তখন যেন তারা শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে নিজের ঘরে যেন পূজার্চনা করে। আর সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে যেন 5টা করে প্রদীপ প্রজ্বলন করে। সেইটাই আজকে আমি মিডিয়ার মাধ্যম দিয়ে জলপাইগুড়ি জেলার প্রতিটা মা বোনদেরকে অনুরোধ করছি যে 22 তারিখের জন্য এটা প্রতিটা সনাতন ধর্মের মায়েরা বোনেরা এই উদ্যোগটা যেন অবশ্যই নেয়। সাথে আমার জলপাইগুড়ি জেলার বিজেপির মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি, প্রতিটা মণ্ডলে যত মন্দির আছে তারা যেন সেই মন্দিরগুলো আজকের থেকে 21 তারিখ অবধি তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে 22 তারিখের জন্য রেডি থাকে। ইসিসিএন খবর দিনহাটা। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস। বুধবার ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া চারের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস, পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়, ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়, আমগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায়, জেলা পরিষদ সদস্য দীপালি রায় বর্মন সহ প্রমুখরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রদর্শনী যেমন নাচ, ড্রিল, তাইকন্ডো, ডেমনস্ট্রেশন, গান প্রভৃতি। ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের 3টি ধাপ যেমন সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র বিভাগ করা হয়েছে। প্রত্যেকটি বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে দৌড়, লং জাম্প, হাই জাম্প, শর্ট পাট, জ্যাভলিন থ্রো সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন ছিল। এই বিষয়ে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পার্থ প্রতিম দে বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 3টি বিভাগ করে ছাত্রছাত্রীদের খেলানো হচ্ছে। বিভিন্ন ইভেন্ট রয়েছে খেলায়। এই খেলায় যারা জয়ী হবেন তারা আগামী 22 ও 23শে জানুয়ারি জোনাল খেলায় অংশ নেবেন। আমি যখন এই স্কুলে আসি, প্রথমে তো আপনি যদি নিজেও কেউ যদি স্কুলে ভিজিট করতে চায় একবার দেখতে পাবেন যে স্কুলটাকে কী করে সাজানো হয়েছে। এত লিমিটেড রিসোর্স, বিভিন্ন অনেক স্কুলে গিয়েছে কিন্তু এই স্কুলে এসে এরকম মনে হলো যে স্কুলের প্রতি যে শিক্ষকের আর স্টুডেন্টরা ভালোবাসে সেটা স্কুলের মানে ইনফ্রাস্ট্রাকচার, স্কুলের যে সাজানোর ধরন সেটা দেখে বোঝা যাচ্ছে। ওরা যে এত লিমিটেড রিসোর্স থেকে পেয়েও যে এত সুন্দরভাবে স্কুলটা সাজিয়েছে, তার মধ্যে গ্রামের স্কুল। তারপরে আমি যখন স্কুলে আসি, আমার তো জাস্ট একটা নর্মাল ভিজিট ছিল, কিন্তু বাচ্চারা যেইভাবে পারফরমেন্স দিয়েছে, টাইকন্ডোর পারফরমেন্স, ওই ছোট্ট সময়ের নোটিসের মধ্যে যে সুন্দরভাবে ওরা তুলে ধরেছে, সেটা বোঝায় যে স্টুডেন্টের পোটেনশিয়াল কত, এই গ্রামের বাচ্চা কাচ্চা যে তাদের যে পোটেনশিয়াল সেটা বোঝা যায়। তো আমি আমার বক্তৃতাতে এটাই বলেছি যে যদি এই গ্রামের বাচ্চাগুলা এই লিমিটেড রিসোর্স থেকে যদি তারা পোটেনশিয়ালটা এত সুন্দরভাবে বেরোচ্ছে, তাহলে তারা ঠিক রিসোর্স পেয়ে কোথায় যেতে পারে। তো
আমার কথা এটাই এবং আমার মেসেজ এটাই থাকবে যে আমরা যদি সবাই মিলে এই বাচ্চাদের জন্যে ভাবি, তাদের শিক্ষার জন্য ভাবি, তাদের শিক্ষার সাথে সাথে সেই শিক্ষা শুধু পেন অ্যান্ড পেপারের শিক্ষা কিন্তু আমি বলছি না, সেই শিক্ষা স্পোর্টসের শিক্ষা, সেই শিক্ষা অনেক বিভিন্ন শিক্ষা আছে, নাচের শিক্ষা, নৃত্যের শিক্ষা, গানের শিক্ষা, এইগুলো যদি আমরা তুলে ধরি এই বাচ্চাগুলোর কিন্তু একটা খুব মানে ভালো ফিউচার হতে পারে, যেটা আমাদের কর্তব্য। তো আমরা সবাই জনপ্রতিনিধি এবং সবাই মিলে যাতে এই কাজটা আগামী দিনে করতে পারি, আমি সেই বার্তাটাই দেওয়ার চেষ্টা করেছি। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।